সবাইকে এই চ্যানেলে স্বাগত। 1861 সালের পরে গিয়ে আবার 1892 সালে সেকেন্ড বার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস হয়। এই টাইমের ভেতর দুটো গুরুত্বপূর্ণ আইন ভারতে আসে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আর ইলওয়ার্ড বিল। এই দুটো নিয়েই আজকের আমাদের এই প্রতিবেদন। প্রথমেই আসি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নিয়ে। ভার্নাকুলার প্রেস এই কথাটার অর্থ হলো স্থানীয় ভাষায় বিভিন্ন নিউজ পেপার, বই, জার্নাল, ম্যাগাজিন এইগুলো পাবলিশ করা। এবার 1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস নিয়ে এই যে আইন এলো, এর আগেও স্থানীয় ভাষায় প্রকাশন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম আইন আসে। যেমন 1799 খ্রিস্টাব্দে ওয়েলেসলি দ্বারা আনা হয়েছিল প্রি সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট। এখানে বলা হয়েছিল যে দেশীয় যে সমস্ত নিউজ পেপার বা ফ্রান্সিস নিউজ পেপার তারা যা ছাপাবে সেটা ছাপানোর আগে গভর্নমেন্টের কাছ থেকে প্রি সেন্সরশিপ নিতে হবে, এক কথায় ছোটখাটো একটা অনুমোদন নিতে হবে। ওই আইনে আরো বলা হয়েছিল যে যে খবরটা পাবলিশ হবে সেই আর্টিকেলের সাথে পাবলিশারের নাম ও পাবলিশার সম্পর্কে অন্যান্য বিভিন্ন ডিটেলস ওই আর্টিকেলের ভেতরেই দিতে হবে। এরপর 1818 খ্রিস্টাব্দে গিয়ে ভারতের গভর্নর জেনারেল রডন হেস্টিংস ওই পাবলিকেশনের ক্ষেত্রে প্রি সেন্সরশিপের ব্যাপারটাকে অ্যাবলিশ করে দেয়। মানে 1818 খ্রিস্টাব্দে গিয়ে বলা হয় যে স্থানীয় ভাষায় যে সমস্ত নিউজ পেপার পাবলিশ হচ্ছে তারা তাদের আর্টিকেল প্রকাশ করার জন্য সরকারের কাছ থেকে আর প্রি সেন্সরশিপ নেওয়ার প্রয়োজন নেই, তবে তার আর্টিকেলের ভেতরে পাবলিশার ডিটেলসটা দিতে হবে। তারপর 1823 খ্রিস্টাব্দে গিয়ে ভারতের গভর্নর জেনারেল জন অ্যাডাম একটা নতুন আইন নিয়ে আসে, লাইসেন্সিং রেগুলেশনস অ্যাক্ট। এই আইনে বলা হয় যে যারা সংবাদপত্র বা বই, ম্যাগাজিন বা জার্নাল ছাপাচ্ছে তাদের সরকারের কাছ থেকে লাইসেন্স দিতে হবে। উইদাউট লাইসেন্স কোনো পাবলিশার কোনো কিছু পাবলিশ করতে পারবে না। এরপর 1835 খ্রিস্টাব্দে আসে মেটকাপ এসে এই নিউজ পেপারের উপর যত সমস্ত আইন ছিল সবগুলোকে সমাপ্ত করে দেয়। 1835 খ্রিস্টাব্দে মেটকাফের দ্বারা আনা প্রেস অ্যাক্টের মাধ্যমে বলা হয় যে কোনো পাবলিশারকে সরকারের কাছ থেকে প্রি সেন্সরশিপ নেওয়ারও দরকার নেই, কোনো পাবলিশারের সরকারের থেকে লাইসেন্স নেওয়ারও কোনো দরকার নেই, আর কোনো আর্টিকেলে পাবলিশারের ডিটেলসও দেওয়ার দরকার নেই। এই কারণেই মেটকাফকে লিবার্টার অফ ইন্ডিয়ান প্রেস বলা হতো। তো সেই হিসাবে 1835 খ্রিস্টাব্দের পর থেকে ভারতে যে কোনো পাবলিশার যা কিছু ছাপাতে পারতো যে কোনো ভাষায়। এবার এটাকে কন্ট্রোল করার জন্যই 1800 খ্রিস্টাব্দে এই ভার্নাকুলার প্রেস নিয়ে আরো একটা আইন আসে, দ্য প্রেস এন্ড রেজিস্ট্রেশন অফ বুকস অ্যাক্ট, যেটাকে ছোট করে বলা হয় রেজিস্ট্রেশন অ্যাক্ট 1867। এই আইনে বলা হয় যে ভারতে যে সমস্ত পাবলিশার স্থানীয় ভাষায় বা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে তাদের বিভিন্ন আর্টিকেল পাবলিশ করছে বা নিউজ পেপার চালাচ্ছে সেই সমস্ত পাবলিশারদের সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। লাইসেন্স বা রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া কোনো পাবলিশার তার প্রেস রান করতে পারবে না। এই আইনে আরো একটা পয়েন্ট বলা হয় যে পাবলিশাররা যে আর্টিকেল পাবলিশ করছে সেই আর্টিকেলের নিচে পাবলিশারের নাম, কোথায় পাবলিশ হচ্ছে এবং সেই পাবলিশারের রেজিস্ট্রেশন নাম্বার এবং ওই পাবলিশার সম্পর্কে অন্যান্য বিভিন্ন ইনফরমেশন দিতে হবে। মানে আর্টিকেলে পাবলিশারের ডিটেলসটা থাকবে। এই দুটো পয়েন্ট মেইনলি ওই রেজিস্ট্রেশন অ্যাক্টে আনা হয়। এর পাশাপাশি এই আইনে আরো একটা পয়েন্ট বলা হয় যে কোনো পাবলিশার টোটাল যত কপি প্রিন্ট করছে বা যত কপি ছাপাচ্ছে তারপরেও 2 কপি এক্সট্রা প্রিন্ট করতে হবে। একটা কপি নিজের কাছে রেকর্ড হিসাবে রেখে দিতে হবে, আর আরেকটা কপি যেদিন কোনো আর্টিকেল বা নিউজ পেপার বা বই বা ম্যাগাজিন পাবলিশ হচ্ছে তার থেকে আগামী 1 মাসের ভেতর লোকাল যে গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে সেখানে পাঠাতে হবে। 1867 খ্রিস্টাব্দে রেজিস্ট্রেশন অ্যাক্টে এই পয়েন্টগুলো বলা হয়। এই আইনটা নিয়ে আসে জন লরেন্স, তখন ভারতের ভাইসরয় ছিল জন লরেন্স, 1864 থেকে 1869 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এর আগে প্রেস নিয়ে কোনো রেগুলেশন ছিল না। 1867 খ্রিস্টাব্দে প্রেসের ওপর এই রেগুলেশনটা আসে। এরপর 1878 খ্রিস্টাব্দে আসে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এই সময় ভারতের ভাইসরয় ছিল রবার্ট লিটন এই ভার্নাকুলার প্রেস আইনের মাধ্যমে জানায় যে ভারতে যে সমস্ত পাবলিশার স্থানীয় ভাষায় বা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে তাদের বিভিন্ন পাবলিকেশন করে সেই সমস্ত পাবলিশারদের লোকাল ম্যাজিস্ট্রেটের সাথে একটা বন্ড সাইন করতে হবে। এই বন্ডে লেখা থাকবে যে কোনো পাবলিশার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কোনো রকম কুরুচিকর মন্তব্য প্রকাশ করবে না। পাবলিশার তার নিউজ পেপার বা ম্যাগাজিন বা জার্নালে এমন কিছু আর্টিকেল প্রকাশ করবে না বা এমন কিছু লিখবে না যাতে ভারতীয়দের ভেতর ব্রিটিশ সম্পর্কে বিদ্রোহের কোনো মনোভাব তৈরি হয়। কোনো পাবলিশার যদি এই রকম কিছু পাবলিশ করে তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে ওই প্রেস বন্ধ করে দেওয়ার ক্ষমতা থাকবে। এমনকি ওই ম্যাজিস্ট্রেট ওই প্রেসের ওনারকে যেমন খুশি শাস্তি দিতে পারে, যেমন খুশি ফাইন করতে পারে। আর এই আইনে আরো বলা হয় যে কোনো পাবলিশার ম্যাজিস্ট্রেট বা সরকারের বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপও নিতে পারবে না। মানে সরকার বা ম্যাজিস্ট্রেট যদি কোনো পাবলিশারের ওপর কোনো অ্যাকশন নেয় সেক্ষেত্রে ওই পাবলিশার সরকার
বা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কোর্টে কোনো রকম কেস করতে পারবে না। ইংরেজি ভাষায় প্রকাশিত নিউজ পেপারের উপর এটার এক্সেপশন ছিল। বলা হয়েছিল যে ইংরেজি মাধ্যমে যে সমস্ত পাবলিশার তাদের খবর পাবলিশ করে তাদের ওপর এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা প্রয়োগ হবে না, তারা যা খুশি প্রিন্ট করতে পারে। এবার এই আইনের মাধ্যমে দেশীয় ভাষায় প্রকাশিত বিভিন্ন নিউজ পেপার বন্ধ হয়ে যায়, যেমন সোমপ্রকাশ, সহচর এইসব। যদিও এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট মেইনলি অমৃতবাজার পত্রিকার উপর লাগাম দেওয়ার জন্য আনা হয়েছিল। অমৃতবাজার পত্রিকা তখন একটা সাপ্তাহিক পত্রিকা ছিল, এটা দুটো ভাষাতেই বার হতো, বাংলা আর ইংরেজি। এই আইন যখন আসে তখন অমৃতবাজার পত্রিকা তাদের ওই বাংলা প্রকাশন সেটাকে বন্ধ করে দেয়, কিন্তু তাদের ইংলিশ প্রকাশনটা কন্টিনিউ রাখে। এই জায়গায় অনেকের একটুখানি ভুল ধারণা থাকে যে অমৃতবাজার পত্রিকা বাংলা নিউজ পেপার ছিল, এই আইন আসার পর সেটা ইংলিশে কনভার্ট করে নেয়, কিন্তু না, অমৃতবাজার পত্রিকা বাংলা আর ইংরেজি দুটো ভাষাতেই তাদের নিউজ পেপার ছাপাতো। এই অমৃতবাজার পত্রিকা দ্বারা বাংলা আর ইংলিশ এই দুটোতেই লাস্ট ছাপা হয় 14 মার্চ 1878 এই ডেটে। এই ডেটেই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা আনা হয়, আর এর পরেই অমৃতবাজার পত্রিকা সিদ্ধান্ত নেয় বাংলা নিউজ পেপার বন্ধ করে দেওয়ার জন্য। এই জন্য বাংলা নিউজ পেপার লাস্ট ছাপা হয় 14 মার্চে। তার পরের সপ্তাহ অর্থাৎ 21শে মার্চ, এই 21শে মার্চ থেকে অমৃতবাজার পত্রিকা শুধুমাত্র ইংলিশে নিউজ পেপার বার করত। এবার এখানে একটা ছোট্ট পয়েন্ট বলি, এই ভার্নাকুলার প্রেস আইনের মাধ্যমে শুধুমাত্র অমৃতবাজার পত্রিকাকে কেন টার্গেট করা হয়েছিল? তৎকালীন সময় অমৃতবাজার পত্রিকা ব্রিটিশ সরকার সম্পর্কে প্রচুর নিন্দাবন্দা লিখত। ব্রিটিশ সরকার ভারতীয়দের ওপর কিভাবে অত্যাচার করছে, কিভাবে ভারত থেকে সমস্ত কিছু শুষে নিয়ে ইংল্যান্ডে পাঠিয়ে দিচ্ছে, সেই সমস্ত ঘটনার কথা অমৃতবাজার পত্রিকা লিখ। আর সেই সময় ভাইসরয় লিটন সম্পর্কে প্রচুর সমালোচনা করে এই পত্রিকা, যদিও লিটনের সেই সময় প্রচুর দোষ ছিল। মোটামুটি 1876-77 খ্রিস্টাব্দ এই সময় উত্তর ভারতের একটা বিশাল অংশে বিরাট পরিমাণ খরার সম্মুখীন হয়, আর এর ফলে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। এই দুরবস্থার সময় লিটন ভারতের এই সমস্ত দিকে খেয়াল না করে দিল্লিতে বিশাল একটা দরবার সাজায় মহারানী আসার জন্য, যেটাকে বলা হয় দিল্লি দরবার 1877 খ্রিস্টাব্দে। অমৃতবাজার পত্রিকা এই দিল্লি দরবার আর ভাইসরয় লিটন এই সম্পর্কে প্রচুর পরিমাণে সমালোচনা করে। আর অমৃতবাজার পত্রিকা যেহেতু বাংলা ভাষাতেও প্রকাশ হতো, এই জন্য বাংলার এই এরিয়াতে মানুষজনের ভেতর একটা বিদ্রোহের মনোভাব তৈরি হয়ে যায়। মেইনলি এই প্রভাবটাকে কাটানোর জন্যই এই প্রেস অ্যাক্ট এটা আনা হয়। তো যাই হোক, 1878 খ্রিস্টাব্দের 14 মার্চ ভারতে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা আসে। এবার এই আইন আসার আগে তো ব্রিটিশ সরকার আর ভাইসরয়কে নিয়ে বিভিন্ন নিন্দামন্দ হতোই। এই আইন আসার পর ব্রিটিশ সরকার সম্পর্কে নিন্দামন্দের পরিমাণ আরো বেড়ে যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদ সভা হতে থাকে। বাংলার এরিয়া থেকে ভারত সভা, যেটাকে বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, এর পাশাপাশি বোম্বেতে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, পুনে থেকে সার্বজনিক সভা, মাদ্রাজ থেকে মহাজন সভা, এই সমস্ত বড় বড় সংগঠন আর এর পাশাপাশি আরো ছোটখাটো বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় এই আইন নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, আন্দোলন করে। এই আন্দোলনের প্রভাব লন্ডনেও দেখা যায়। লন্ডনে এই প্রতিবাদের নেতৃত্ব দেয় জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। তো যাই হোক, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ ও আন্দোলনের ফলে শেষমেশ 1881 খ্রিস্টাব্দে এই আইনটাকে প্রত্যাহার করে নেওয়া হয়, মানে বাদ দিয়ে দেওয়া হয়। আর এটা বাদ দেয় তখনকার ভাইসরয় রিপন। এর আগে 1876 থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ভাইসরয় ছিল লিটন। তারপর 1880 থেকে 84 খ্রিস্টাব্দ পর্যন্ত ভাইসরয় ছিল রিপন। রিপন এই আইনটা ক্যান্সেল করে দেয়, মানে রিপিল করে দেয়, বাদ দিয়ে দেয় 1881 খ্রিস্টাব্দের 28শে জুন এই তারিখে। তো এই হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এরপরে আসি ইলবার্ট বিল, 1883 খ্রিস্টাব্দের ইলবার্ট বিল। তবে এর আগে 1878 খ্রিস্টাব্দে আরো একটা আইন এসেছিল এই ভার্নাকুলার প্রেসের সাথেই। এটা সম্পর্কে দুটো তিনটা লাইন আছে, আমি একটু বলে দিই একবার। 1878 খ্রিস্টাব্দে আরো একটা আইন এসেছিল, দ্য ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট। এটাও মূলত ওই ভারতীয়দের ভেতর যাতে বিদ্রোহের মনোভাব তৈরি না হয় তার জন্য। এই আইনে বলা হয়েছিল যে রেজিস্ট্রেশন ছাড়া কোনো ম্যানুফ্যাকচারার কোনো প্রকার অস্ত্র তৈরি করতে পারবে না, আর লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি কোনো প্রকার অস্ত্রে কেনা বেচা করতে পারবে না। লাইসেন্স বা রেজিস্ট্রেশন ছাড়া এই সমস্ত জিনিস করা এটা একটা ক্রিমিনাল অফেন্স। আর্মস অ্যাক্ট নিয়ে এইটুকুই। আর এই আর্মস অ্যাক্টটা অনেকটা দিন কন্টিনিউ ছিল, ভারতের স্বাধীনতার পর পর্যন্ত এটা কন্টিনিউ ছিল। লাস্ট 1959 খ্রিস্টাব্দে গিয়ে এই আর্মস অ্যাক্টে কিছু মডিফিকেশন করা হয়। আগের ওই নিয়ম তো ছিল, তার সাথে আরো কিছু নিয়ম যোগ করে 1869 খ্রিস্টাব্দে নিউ আর্মস অ্যাক্ট আনা হয়, আর সেই আইনটা এখনো লাগু রয়েছে। তো যাই হোক, এরপরে আসি 1883 খ্রিস্টাব্দের ইলবার্ট বিল নিয়ে। এই বিলে দুজনের নাম উঠে আসে, তৎকালীন ভারতের ভাইসরয় রিপন আর তার আন্ডারে এক্সিকিউটিভ কাউন্সিলে থাকা ল মেম্বার সিপি ইলবার্ট। ইলবার্ট ভারতের ওই সংসদে জুডিশিয়াল ইকুয়ালিটি নিয়ে একটা বিল তোলে। এর আগে পর্যন্ত কি হতো, জুডিশিয়ারিতে ভারতীয় আর ইউরোপিয়ান দুই রকমের জাজই ছিল। এর ভেতর ইউরোপিয়ান জাজেরা
ভারতীয় বা ইউরোপিয়ান কোনো ব্যক্তি বা অ্যাংলো ইন্ডিয়ান কোনো ব্যক্তি যে কোনো কারোর কেসে ওই ইউরোপিয়ান জাজ তার রায় দিতে পারত বা জাজমেন্ট দিতে পারত। অন্যদিকে ভারতীয় যে সমস্ত জাজেরা ছিল তারা শুধুমাত্র ভারতীয়দের কোনো কেস থাকলে সেই বিষয়ে শুধুমাত্র তাদের রায় দিতে পারত। ইউরোপিয়ান কোনো ব্যক্তি বা অ্যাংলো ইন্ডিয়ান কোনো ব্যক্তিকে নিয়ে যদি কোনো কেস থাকতো, ভারতীয় কোনো জাজ ওই সমস্ত কেসে কোনো প্রকার রায় দিতে পারতো না। 1883 খ্রিস্টাব্দে ইলবার্ট সংসদে যে বিল আনে, সেই বিলে বলা হয় যে এখন থেকে ইউরোপীয় ও ভারতীয় যে কোনো জাজ ভারতে যে কোনো কারোর কেসে রায় দিতে পারবে। মানে এখন থেকে ভারতীয় জাজেরা ইউরোপিয়ান বা অ্যাংলো ইন্ডিয়ানদের কেসেও বিচার করতে পারবে। এবার এই বিলের বিরুদ্ধে ইউরোপীয়রা ব্যাপক পরিমাণে প্রতিবাদ জানায়। একটা সার্ভে অনুযায়ী দেখা যায় যে এই বিলের জন্য সব থেকে বেশি সমস্যায় পড়বে বিভিন্ন ব্যবসায়ী বা শিল্পপতিরা আর বিভিন্ন নীল, কফি ও চা বাগানের মালিকরা। এর কারণ হলো বিভিন্ন ব্যবসায়ী, ফ্যাক্টরির মালিক, শিল্পপতি, বিভিন্ন বাগানের মালিক এরা বেশিরভাগই ইউরোপিয়ান, ভারতে এসে ব্যবসা বাণিজ্য করছে আর তাদের ব্যবসা বাণিজ্যের মূল লক্ষ্য হলো মুনাফা বা লাভ। আর ওই সমস্ত মালিকরা তাদের বেশি মুনাফার জন্য তাদের আন্ডারে থাকা শ্রমিকদের ওপর শোষণ করত, নির্যাতন করত। এবার আগে সিস্টেমটা কি ছিল যে ইউরোপিয়ানদের বিচার শুধুমাত্র ইউরোপিয়ান জাজই করবে। সেই হিসাবে ওই সমস্ত মালিকদের কোনো কেস যদি কোর্টে যেত, ওই সমস্ত মালিক তারাও ইউরোপিয়ান, ওই জাজ সেও ইউরোপিয়ান, সেক্ষেত্রে ওই মালিক বিভিন্ন টাকা পয়সা খাইয়ে কোনো না কোনো ভাবে ওই জাজের কাছ থেকে ছাড় পেয়ে যেত। কিন্তু এখন যদি এরকম হয় যে ইউরোপিয়ান ব্যক্তিদের ট্রায়াল ভারতীয় জাজের কাছে হবে, সেক্ষেত্রে ওই সমস্ত মালিকরা জানতো যে এখানে টাকা পয়সা খাইয়ে তেমন খুব একটা লাভ হবে না। এই জন্যই ওই বিভিন্ন জায়গার মালিক শ্রেণী এই ইলবার্ট বিলের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে প্রতিবাদ জানায়। প্রতিবাদ জানানোর জন্য এই কলকাতা এরিয়াতে বিভিন্ন ব্যবসায়ীরা মিলে একটা সংগঠনও তৈরি করে, ডিফেন্স অ্যাসোসিয়েশন। ধীরে ধীরে ভারত থেকে প্রচুর লোক এই ডিফেন্স অ্যাসোসিয়েশনে জুড়ে যায়। এবার এই সমস্ত ব্যবসায়ীরা জানতো যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বা আন্দোলন করতে গেলে সংগঠনের জোর যেমন প্রয়োজন, তার পাশাপাশি অর্থেরও প্রয়োজন। ওই ব্যবসায়ী সংগঠন মানে ওই ডিফেন্স অ্যাসোসিয়েশন সবকিছু মিলিয়ে তখনকার হিসাবে প্রায় 1.5 লাখ টাকা মতো ফান্ড তোলে এবং তাদের প্রতিবাদ কন্টিনিউ রাখে। এই ব্যবসায়ী সংগঠন তো তাদের মতো করে প্রতিবাদ জানায়, এর পাশাপাশি ব্রিটিশ সরকারের আন্ডারে থাকা ব্রিটিশ আর্মি মানে ব্রিটিশ সেনাবাহিনী তারাও প্রতিবাদ করে, তারাও এই বিলের বিরুদ্ধে প্রচুর নিন্দা করে। সেটা কেন? বলা হয় যে ব্রিটিশ সৈনিকদের ভেতর একটা ভয় ছিল, ধরা খেয়ে যাওয়ার ভয়। ব্রিটিশ সৈনিকরা ভারতীয় লোকজনকে বিভিন্ন রকম ভয় দেখাতো। এখন যেমন বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিভিন্ন পুলিশ সাধারণ লোকজনকে বিভিন্ন রকম ভয় দেখায়, তৎকালীন সময়ে ব্রিটিশ সৈনিকরা ভারতের লোকজনকে সেই রকম ভয় দেখাতো। ভয় দেখিয়ে লোকজনের কাছ থেকে বিভিন্ন জিনিস লুট করত, সমাজের বিভিন্ন নারীকে ধর্ষণ করত, এইরকম। এবার ব্রিটিশ সৈনিকদের ট্রায়াল যদি ভারতীয় জাজেদের কাছে পড়ে, সেক্ষেত্রে ওই সমস্ত ব্রিটিশ সেনাদের বাঁচার আর কোনো সুযোগ থাকবে না। বলা হয় যে এই ভয়েই ব্রিটিশ সৈনিকরাও এই বিলের পরিবর্তে ব্যাপক পরিমাণে প্রতিবাদ জানায়, নিন্দা করে। এবার এই বিলের বিরুদ্ধে ভারতে বিভিন্ন রকম প্রতিবাদ বা আন্দোলন তো হয়, এর পাশাপাশি লন্ডনেও এই বিল নিয়ে প্রচুর সমালোচনা হয়, প্রচুর আন্দোলনও হয়। শেষমেশ দেখা যায় যে ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়া তিনিও এই বিল সম্পর্কে নিন্দা করেন। তো যাই হোক, বিভিন্ন রকম প্রতিবাদের পর আলটিমেটলি ইলবার্ট ওই বিলটাকে সংশোধন করে এবং সংশোধন করে ওই বিলে বলা হয় যে ইউরোপিয়ান বা অ্যাংলো ইন্ডিয়ানদের যদি কোনো কেস থাকে, সেই কেস সলভ করার জন্য সিঙ্গেল কোনো জাজ থাকবে না। ওই কেস সলভ হবে জুরি সিস্টেমের মাধ্যমে, মানে একের থেকে বেশি জাজ থাকবে, 3 জন, 5 জন, 7 জন, 9 জন, 11 জন, 13 জন, এইরকম বিজোড় সংখ্যায় জাজ থেকে জুরি সিস্টেমের মাধ্যমে ইউরোপিয়ান বা অ্যাংলো ইন্ডিয়ানদের কেস সলভ হবে। আর এই জুরির ভেতর 50% এর বেশি থাকবে ইউরোপিয়ান জাজ। মানে 5 জন জাজের যদি একটা জুরি হয়, সেখানে 3 জন থাকবে ইউরোপিয়ান জাজ আর 2 জন থাকবে ভারতীয় জাজ। এই হিসাবে 1884 খ্রিস্টাব্দে গিয়ে ওই বিলটা পাস হয়ে যায় এবং ওই আইনের নাম হয় ক্রিমিনাল প্রসিডিওর কোড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1884। এবার ইলবার্ট বিলের এই পুরো ঘটনাটা ইলবার্ট বিল কন্ট্রোভার্সি নামে বেশি পরিচিত। তো যাই হোক, এই ইলবার্ট বিল কন্ট্রোভার্সির মাধ্যমে ভারতীয়রা দুটো জিনিস খুব ভালো বুঝে যায়। প্রথমত, 1858 খ্রিস্টাব্দে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসে, তাতে মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ব্রিটিশ সরকার সমাজের সবার সমান অধিকারের কথা আর সামাজিক সাম্যতার কথা বললেও তারা কখনোই চায়নি যে ইউরোপিয়ান আর ভারতীয়দের ভেতর ভেদাভেদ বা বৈষম্য কখনো দূর হোক। আর ভারতীয়রা আরো একটা বিষয় বুঝতে পারে যে অর্থ আর সংগঠনের জোর থাকলে অনেক বড় বড় সিদ্ধান্ত টলিয়ে দেওয়া যায়, বিশেষ করে পলিটিক্যাল বা রাজনৈতিক দিক থেকে অনেক কিছু অর্জন করা যায়। এই দুটো জিনিস বুঝতে পেরে ভারতীয়দের ভেতর রাষ্ট্রবাদের ভাবনা আরো ব্যাপক পরিমাণে বেড়ে যায়। আর অর্থের তেমন খুব বেশি জোর না থাকলেও বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন কাজ বিভিন্ন সময় সফল হওয়ার মাধ্যমে আলটিমেটলি 1947 খ্রিস্টাব্দে গিয়ে ভারত স্বাধীন হয়।
তো যাই হোক, ভার্নাকুলার পেস অ্যাক্ট আর ইলবার্ট বিল সম্পর্কে এই পুরো বিষয়টা আশা করি বোঝা গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন। এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কোথাও যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে 1892 খ্রিস্টাব্দে আসা দ্বিতীয়বারের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নিয়ে।